নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। তৃতীয় এনডিএ সরকারের প্রতিষ্ঠা কার্যত হয়েই গেছে। এরপর মন্ত্রিসভা গঠন হবে। প্রথম দুটো এনডিএ সরকারই ছিল, কিন্তু বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় ওই দুটো সরকারকে আমরা বলতাম মোদী সরকার। এবং নরেন্দ্র মোদীও এই নির্বাচনী প্রচারে বারবার করে বলেছিলেন, আব কি বার 400 পার, আব কি বার মোদী সরকার। সেই মোদী সরকার থেকে রাতারাতি এনডিএ সরকার হলো। 30টির মতো আসন কম আছে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা থেকে, তাই শরিকি নির্ভরতা বাড়ছে। যদিও 2014, 19 এবং 2024 সালের লোকসভা নির্বাচনে প্রধান বিরোধী দল কংগ্রেস সম্মিলিতভাবে যে আসন পেয়েছে, 10 বছর প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াকে রুখে দিয়ে বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা তার থেকে বেশি। এবং ইন্ডিয়া শিবির যে আসন পেয়েছে, এককভাবে বিজেপির আসন তার থেকে বেশি। আচ্ছা, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, এগুলো অবশ্যই খুব চিন্তার বিষয়, কিন্তু এগুলোর প্রভাব ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, গুজরাট, উড়িষ্যায় পড়ল না কেন? রাজস্থান, হরিয়ানায়, উত্তরপ্রদেশে বিজেপির ফল খারাপ হলো কেন? হরিয়ানায় নয় আমি কৃষক বিদ্রোহ, জাটদের বিদ্রোহের কথা মানলাম। উত্তরপ্রদেশে যে তত্ত্বটা বাজারে ঘুরে বেড়াচ্ছে, যে যোগী আদিত্যনাথের পছন্দের লোকজনদের প্রার্থী না করে কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থী করায় যোগী আদিত্যনাথের শিবির কার্যত হাত গুটিয়ে নিয়েছে। রাজস্থানে বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে অবসরের গ্রহে পাঠিয়ে দেওয়াও ভালোভাবে নেননি তার অনুগামীরা, তার ফল ভুগতে হয়েছে বিজেপিকে। কিন্তু যাই হোক, ক্ষমতায় বিজেপি বা এনডিএ চলে এসছে, খুব স্মুথ ট্রানজিশন হয়েছে। ট্রানজিশন মানে কি? একটা কন্টিনিউইটি, সেটাই বজায় থাকছে। ছোটখাটো কিছু মাইনর চেঞ্জেস হয়েছে, শরিক অন্তর্ভুক্তি হয়েছে। অর্থাৎ যখন ক্ষমতা থেকে চলে গেলেন, ক্যাপিটাল হিলে ট্রাম্পের সমর্থকরা তাণ্ডব চালিয়েছিলেন, তারা ফলাফল মানতে চাননি। আবার 4 জুন ফলাফল বেরোলো, সেদিনকে আবার তিয়েনানমেন স্কোয়ারের বর্ষপূর্তি ছিল। তাই আমরা সত্যি মাদার অফ ডেমোক্রেসি, যে পৃথিবীর প্রাচীনতম গণতন্ত্রেও ক্ষমতা হস্তান্তরের সময় ঝামেলা হয়, কিন্তু আমাদের ট্রানজিশন স্মুথ হলো। ইভিএম ম্যানিপুলেশন, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে যে একরাশ প্রশ্ন তুলছিল বিরোধী শিবির, তারা কিন্তু এখন মুখে সেলোটেপ লাগিয়েছে। এখন যে বিষয়টা নিয়ে আমার এই প্রতিবেদন, কি কি জিনিসের পরিবর্তন হতে পারে, মানে কোন কোন নীতিতে পরিবর্তন হতে পারে এনডিএ সরকারের আগের দুটো এনডিএ সরকার বা মোদী সরকারের নীতির থেকে, আবার কোন কোন নীতির ধারাবাহিকতা বজায় থাকতে পারে। দেখুন, ভারতবর্ষের বিদেশ নীতিতে চিরকালই একটা ধারাবাহিকতা থাকে। এখন দুনিয়া তো আর বাইপোলারও নয়, ইউনিপোলারও নয়, মাল্টিপোলার। তাই কোন দেশের সঙ্গে আমাদের সম্পর্ক বিচার হবে আমাদের আর্থ সামাজিক অবস্থানকে বিচার করে। চীনের সঙ্গে আমাদের যে সম্পর্ক, নতুন সরকারও তার পরিবর্তন হবে না। আমেরিকার সঙ্গে যে সুসম্পর্ক আছে সেটা বজায় থাকবে। ইসরায়েলের সঙ্গে ভারত নতুন করে সম্পর্ক তৈরি করেছে, সেটাও বজায় থাকবে। পাকিস্তানের ক্ষেত্রে আমাদের নীতি কি হবে সেটা আগের সরকারের যা ছিল এই সরকারেরও তা থাকবে। তাই কোনো রকম র্যাডিক্যাল চেঞ্জেসের কোনো ব্যাপার নেই। র্যাডিক্যালকে বলবো, সামান্যতম চেঞ্জেস তো হয়তো হবে না। মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজুকেও তা আমন্ত্রণ জানানো হয়েছে শপথ গ্রহণে। সব থেকে প্রতিবেশী নেপাল, ভুটান, বাংলাদেশ, তাদের সঙ্গে সম্পর্ক
উন্নতি করার চেষ্টা হবে। ডিফেন্সের বাজেট প্রতি বছরই বাজেট বাড়ে, আমরা প্রকিওর করি বাইরে থেকে, আবার আত্মনির্ভর ভারতে এখানকার অনেক কোম্পানি প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করছে, তারা ভারতের সেনাবাহিনীকে বিক্রি করছে এবং বাইরে এক্সপোর্ট করছে, এটাও চলবে, এটাও না চলার কোনো কারণ নেই। দ্বিতীয় ইউপিএ সরকার যখন ক্ষমতাচ্যুত হয় তখন প্রায় 18 লক্ষ কোটি টাকার পরিকাঠামোর প্রকল্প বটলনেক্সে আটকে ছিল। মোদী সরকারের 10 বছরে পরিকাঠামো ক্ষেত্রে বিপুল লগ্নি হয়েছে, অনেক কাজ শেষ হওয়ার মুখে, অনেকগুলো শেষ হয়ে গেছে। বিশেষ করে উত্তর পূর্ব ভারতে অভূতপূর্ব পরিকাঠামোর উন্নয়ন, ভারতমালা প্রকল্পে সড়ক দিয়ে ঘেরা, মুম্বাই নবী মুম্বাইয়ের মধ্যে অটল সেতু, নেহেরুজির আমলে যে প্রকল্পের কনসিভ করা হয়েছিল তার রূপায়ণ হলো মোদিজির সময়, কাশ্মীরকে রেল মানচিত্রে যোগ করা, আরো অনেক কিছু আছে, আমি দীর্ঘ ফিরিস্তি দেব না, সেসব বজায় থাকবে। যে ডিজিটাল ট্রান্সফরমেশন আমাদের হয়েছে, যেমন ইউপিআই অ্যাপ, ক্যাশলেস ইকোনমি, আমাদের ভরসার কারণ চন্দ্রবাবু নাইডুর মতো একজন মানুষ আছেন যিনি যখন আন্ধ্রের মুখ্যমন্ত্রী ছিলেন নিজেকে বলতেন সিইও অফ অন্ধ্রপ্রদেশ। হায়দ্রাবাদকে সাইবারাবাদে রূপান্তর করার পিছনে তার একটা ভূমিকা ছিল। তাই চন্দ্রবাবু নাইডু যখন এই সরকারের শরিক, তখন ডিজিটাল ইন্ডিয়ার যাত্রা আরো মসৃণ হবে, আরো নতুন নতুন ইনোভেশন হবে। অর্থনীতির যে মূল সুর সেটা বজায় থাকবে। রেটিং এজেন্সিগুলোতে এখন ভারতের রেটিংকে স্টেবল বলছে, আরবিআই এর পূর্বাভাস, বৃদ্ধির পূর্বাভাস বেড়েছে, রিজার্ভ ব্যাংক রেকর্ড ডিভিডেন্ড দিয়েছে, তাতে রাজকোষ ঘাটতিটা কমানো যাবে। হ্যাঁ, চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার তাদের রাজ্যের জন্য স্পেশাল স্ট্যাটাস চেয়েছেন। দেখুন, আন্ধ্র ভেঙে যখন তেলেঙ্গানা হলো, তেলেঙ্গানার অংশটা তো বেরিয়ে গেল, খুব রিসোর্সফুল অংশ। তাহলে অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী তৈরি করতে হবে অমরাবতীতে, তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের ইনসেন্টিভ লাগবে, গ্র্যান্ট ইন এড লাগবে। এই বিষয়টা নিয়ে একটা ঐক্যমত্য গড়ে তোলার ব্যাপার আছে, সেটা চ্যালেঞ্জিং। অন্যান্য রাজ্য এই ধরনের ফিসক্যাল প্যাকেজ দাবি করতেই পারে, তাদের অনেকের মাথার উপরই কয়েক লক্ষ কোটি টাকার দেনা। পশ্চিমবঙ্গের আছে, পাঞ্জাবের আছে, কেরলের আছে, বিহার ভেঙে ঝাড়খণ্ড হলো, রাজ্যের রিসোর্স যেখানে সব থেকে বেশি রিসোর্স রিচ অঞ্চলটা ঝাড়খণ্ড হয়ে গেল। তাই নীতিশ কুমারও স্পেশাল প্যাকেজ চাইছেন। অর্থনীতির রূপায়ণের ক্ষেত্রে এই দুটো বিষয় ছাড়া বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. স্ট্যাটাস কই থাকবে, ছোটখাটো কিছু রিফর্মসও আমরা এক্সপেক্ট করতে পারি। শেখর গুপ্তা দারুণভাবে বিষয়টাকে ব্যাখ্যা করেছেন তার কর্তক লেটারে। এবার যে যে বিষয়গুলো পরিবর্তন হবে, দেখুন, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে এক দেশ এক ভোট কমিটি হয়েছে, কমিটি তাদের সাজেশন দিয়েছে। আমার মনে হয় এক দেশ এক ভোট এখন 20 পাও চলে। এই ধরুন চন্দ্রবাবু নাইডু এই তো ক্ষমতায় এলেন, এই মুহূর্তে তিনি তো আর নির্বাচন চাইবেন না, আর সব স্টেক হোল্ডারদের সাথে কথা বলে এই ধরনের ইপক মেকিং সিদ্ধান্ত নিতে হয়। 2/3 মেজরিটি টাকা দরকার, তৃতীয় এনডিএতে সেটা নেই। তাই এক দেশ এক ভোট এখন 20 পাও চলে। যেমন ইউনিফর্ম সিভিল কোড, উত্তরাখণ্ডের সরকার ইউনিফর্ম সিভিল কোড চালু করেছে। বিজেপির ইস্তাহারে ছিল যে 5 বছরের মধ্যে তারা ইউনিফর্ম সিভিল কোড চালু করবে, সব স্টেক হোল্ডারদের সাথে কথা বলে। এটা কন্টেনশাস ইস্যু, এই মুহূর্তে সেটা নিয়ে এগোবে বলে তৃতীয় এনডিএ সরকার আমার মনে হয় না। ধরুন, বিরোধী শাসিত রাজ্যগুলোতে এমন অনেক রাজ্যপাল আছেন যাদের সঙ্গে শাসকের সম্পর্ক
মানে রাজ্যের শাসকের সম্পর্ক কার্যত অহীনকল। যেমন কেরলে আরিফ মোহাম্মদ খান, আরো অনেকে আছেন, পশ্চিমবঙ্গের সিভি আনন্দ বোস। বিজেপির মডেলে তারা পিপুলস রাজ্যপাল, তারা সরকারের সঙ্গে প্রত্যহ বিবাদে জড়িয়ে থাকেন। রাজ্যপাল নিয়োগের ক্ষেত্রে এবার আমার মনে হয় যে অনেক বেশি আলোচনার ভিত্তিতে রাজ্যপালকে নিয়োগ করা হবে। ইডি সিবিআই এর মতো তদন্তকারী সংস্থার তদন্তের গতি কি বাধাপ্রাপ্ত হবে? আমার মনে হয় হবে না। যে সুপার ইনভেস্টিগেটিভ এজেন্সি বলে একটা করার পরিকল্পনা ছিল, যে সমস্ত ইনভেস্টিগেটিং এজেন্সি যেমন ইডি, সিবিআই, এসএফআইও, আইটি, তাদের কাজকর্ম ওভারসি করবে এই সুপার অ্যান্টি করাপশন কমিটি বা ব্যুরো, তার গঠন এই মুহূর্তে হওয়া সম্ভব বলে আমার মনে হয় না। দেখুন, ডিলিমিটেশন 2011 পরে হয়নি। 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেন্সাস হয়নি, 2011 সালের পর সেন্সাস হয়নি। মানে 21 সালে সেন্সাস হওয়ার কথা ছিল, কিন্তু ওই কোভিড-2 এর জন্য হলো না। তাহলে সেন্সাস না হলে ডিলিমিটেশন হবে না। জনসংখ্যার বিচারে সংসদের আসন বাড়বে। এখন 543 আছে, সেটা 800-র উপরে যেতে পারে। ধরুন তামিলনাড়ু, কর্ণাটক, এদিকে পশ্চিমবঙ্গ, আরো কয়েকটা রাজ্য আছে যেখানে জনসংখ্যা বৃদ্ধির হার কম, তাদের রিপ্রেজেন্টেশন কমতে পারে সংসদে। কিন্তু সেন্সাস না হলে আসনের ডিলিমিটেশন হবে না, এটাও এই মুহূর্তে ঠান্ডা করে ঢুকে গেল। মহিলা সংরক্ষণ বিল আগের অধিবেশনের শেষ দিনে খুব ফ্যানফেয়ারের সঙ্গে পাশ হয়েছিল। সেটা কবে চালু হবে? ডিলিমিটেশন না হলে পরে মহিলা সংরক্ষণ চালু করা মুশকিল হবে বলেই আমার মনে হয়। তাহলে এইগুলোকে আপাতত শেলফে রাখতে হবে। হ্যাঁ, তদন্ত চলবে, অধিকাংশ তদন্ত তো আদালতের নির্দেশে হচ্ছে, সেখানে তদন্তের প্রক্রিয়ায় রাশ টানা হবে না। কিন্তু ওই যে বিরোধীরা বলতেন না, এজেন্সিকে ব্যবহার করে বিজেপি কোথাও অপারেশন লোটাস করে, কোথাও বিরোধী দলের নেতা মুখ্যমন্ত্রীদের জেলে ভরে রাখে, সেই প্রবণতা কমতে পারে এবং অপারেশন লোটাস হওয়ার আশু সম্ভাবনা নেই। দেখুন, এনডিএ শরিকরা এইটুকু জানেন যে বিজেপি তাদের দলও ভাঙতে পারে। সেই জন্য দেখবেন তেলেগু দেশম স্পিকার পদটা চাইছিল, কারণ 2019 সালে দ্বিতীয় মোদী সরকার আসার পর তেলেগু দেশমের 6 জন রাজ্যসভার সদস্যের মধ্যে 4 জন বিজেপিতে রাতারাতি যোগ দিয়েছিলেন। তাই ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ ডেকলে ডরায়, তাই তেলেগু দেশমও স্পিকার পদটা চাইছে। প্রথম দুটো মোদী সরকারে কিন্তু ডেপুটি স্পিকারের পদ ছিল না, এবার হয়তো হতে পারে। ডেপুটি স্পিকারের পদটা সাধারণত বিরোধীরা পায়, এবার কি হবে এই মুহূর্তে বলতে পারছি না। দেখুন, বিগ ফোর মানে কি? প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, বিদেশ এবং অর্থ জোটের প্রধান শরিক দলের হাতে থাকে। ইউপিএ জমানাতেও তাই ছিল, প্রথম মোদী সরকারেও তাই ছিল। কিন্তু এনডিএ, অটলজি যখন 99 সালে 182টা আসন নিয়ে এলেন, 18টা শরিক দল মিলে সরকার গঠন করলো, তৎকালীন এনডিএর আহ্বায়ক সমতা পার্টির নেতা সোশ্যালিস্ট জর্জ ফার্নান্ডেস একই সঙ্গে এনডিএর আহ্বায়ক ছিলেন এবং প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। ওটাই একটা এক্সেপশন। তারপর যে কোয়ালিশন সরকার হয়েছে, মনমোহন সিং এর প্রথম ইউপিএ সরকার, যেখানে কংগ্রেসের 144 জন সদস্য ছিল, তারাও বিগ ফোর তাদের কাছে রেখেছিল। এবারও তার পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম, যদি শরিকরা বলেন
যে পূর্বতন এনডিএতে অটলজির সময় বিগ ফোরের একটা দপ্তর শরিকদের দেওয়া হয়েছিল, তাহলে সেটা অন্য কথা। সেই দাবি মোদিজি অমিত শাহ মানবেন কিনা সেটা পরের কথা। একমাত্র জর্জ ফার্নান্ডেজ তৎকালীন সমতা পার্টির নেতা, এনডিএর আহ্বায়ক এবং প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। তাহলে বিগ ফোরে কোয়ালিশনের প্রধান দলের 3 জন ছিলেন, একজন ছিলেন জর্জ ফার্নান্ডেজ। তারপরে কোয়ালিশন হলেও এই বিগ ফোরের সবকটি মন্ত্রকই প্রধান দলটি পায়, এবং ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি এভাবেই তৈরি হয় ওই বিগ ফোর নিয়ে। এবারেও একই সম্ভাবনা আছে। তাই এনডিএ 3 হলেও ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। যদি তেলেগু দেশম বা নীতিশ কুমারের দল বিগ ফোরের একটা মন্ত্রক চাওয়ার জন্য পিড়াপিড়ি করে এবং ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটিতে তাদের প্রতিনিধিত্ব চায় এবং বাধ্য হয়ে তাদের চাপের কাছে মোদিজি নতি স্বীকার করেন, তাহলে অন্য কথা। না হলে বিগ ফোরের কম্পোজিশন ধারাবাহিকতা মেনেই হবে।